নন্দিনী আয়ুষকে আরও কিছু বলতে পারার আগেই আয়ুষ গাড়িটার দিকে এগিয়ে গিয়ে সেটাকে ভালোভাবে দেখতে লাগল। আসলে মনে মনে ও ভেবেই নিয়েছিল যে এই গাড়িটা ওদের। ঠিক তখনই গাড়ির দরজা খুলে গেল, আর সেখান থেকে একজন মাঝবয়সী ব্যক্তি বেরিয়ে এলো। সে প্রায় ছুটতে ছুটতে অয়নের কাছে এসে বলল, অয়নবাবু, আই এম রিয়েলি সরি, আমার শরীরটা হঠাৎ একটু খারাপ করছিল, তাই একটা ওষুধ কিনতে গিয়েছিলাম। অয়নবাবু? আয়ুষের মনে হলো ওর গালে কেউ একটা চড় বসিয়ে দিল। ওর পাটা থমকে গেল হঠাৎ করে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে ও এইমাত্র কি শুনল। ইটস ওকে, এমনটা হতেই পারে। ভুলটা যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তাহলে ক্ষমা করাই যায়। অয়ন ভীষণ কামলি বলল। ড্রাইভারটি নিজের কৃতজ্ঞতা দেখিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। অয়ন প্রথমেই ওই ড্রাইভারকে বলে দিয়েছিল যাতে সে অয়নের পরিচয় গোপন রেখে চলে। আয়ুষ একটা ঢোক গিলে প্রশ্ন করল, আচ্ছা ভাই, বলছি যে এই গাড়িটা কি তোমার? না, এটা রেন্টের, অয়ন সিরিয়াসভাবে বলল। আয়ুষ আবারও একটা ধাক্কা খেয়েই যেন দুপা পিছিয়ে গেল। এত দামি লাক্সারি কার ভাড়া নিয়ে কে আসে? এদিকে শ্রীমন্তী আর শ্রেয়া দুজনেই অদ্ভুত মুখ করে দাঁড়িয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছিল। ওরা বুঝতে পারছিল না যে অয়নের কথায় বিশ্বাস করা উচিত কি না। তাছাড়া ড্রাইভারটিকে দেখেও মনে হচ্ছে না যে সে নাটক করছে। এখন প্রশ্ন হচ্ছে, অয়ন এত দামি গাড়ি কোথা থেকে রেন্টে নিল, আর কেনই বা নিল? শ্রীমন্তী আর শ্রেয়া এক রাশ কনফিউশন নিয়ে দাঁড়িয়েছিল। আয়ুষ একটু লজ্জা পেয়ে বলল, এত দামি গাড়ি কে রেন্টে দেবে? আপনি মজা করছেন তাই না ভাই? বড়ই পয়সার অভাব আমার, সে তো তুমি বুঝতেই পারছো। আমার জামা কাপড়ের অবস্থা দেখো। অয়ন বিদ্রূপের সুরে কথাটা বলল। আরে আরে, আমি তো আপনার সাথে মজা করছিলাম, প্লিজ কিছু মনে করবেন না। নার্ভাস হয়ে বলল আয়ুষ। ও, তো তুমি মজা করছিলে? অয়ন তার সাথে কথা বলতে আগ্রহী ছিল না। সে শ্রীমন্তী আর শ্রেয়ার দিকে ঘুরে বলল, যাই আমরা? হ্যাঁ। দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ওরা তিনজন গাড়িতে উঠে বসতেই গাড়িটা সেখান থেকে দ্রুত গতিতে চলে গেল। ওরা চলে যাওয়ার সাথে সাথেই নন্দিনী আয়ুষের দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ ইডিয়ট! এখন নন্দিনী চাইলেও অয়নের সঙ্গে আর বন্ধুত্ব করতে পারবে না। এর আগে ওর নিজের ভুলের কারণেই ওর ইমেজটা অর্ধেক নষ্ট হয়ে গিয়েছিল, আর বাকি কাজটা ওর ভাই এবার কমপ্লিট করে দিল। তুই আমাকে বকা দিচ্ছিস কেন? লোকটা শুধু বড় লোক, এই যা, এরকম একটা গাড়ি তো আমরাও কিনতে পারি। আয়ুষ রাগ দেখিয়ে বলল, একটা গাড়ি অ্যাফোর্ড করা ওদের কাছে কোনো ব্যাপার না ঠিকই, কিন্তু ওর বাবা এত টাকা গাড়ির পেছনে খরচা করতে চান না। আচ্ছা, শুধু বড় লোক? তুই জানিস এই দুদিনে ওই অয়ন কি কি কাণ্ড ঘটিয়েছে আমাদের শহরে? গাধা একটা! নন্দিনী রেগে কথাটা বলল। সে কি, তুই এই ছেলেটাকে চিনিস? কি করেছে ও? আয়ুষ অবাক হয়ে জিজ্ঞেস করল। রজত চৌধুরী আর ফার্ম হাউসের অভিষেক সাঁতরার হাত ভেঙে দিয়েছে ও মেরে। এর মানেটা বুঝতে পারছিস তো? আয়ুষকে বোঝাতে গিয়ে বলল নন্দিনী। হোয়াট? আয়ুষ জানত যে অভিষেক আর রজত দুজনেই বেশ হাই প্রোফাইল লোক, তাই খবরটা শুনে বড়সড় ঝটকা খেল ও। শুধু তাই নয়, চৌধুরী পরিবার এবং সাঁতরা পরিবার এত কিছুর পরেও ওর ওপর কোনো প্রতিশোধ নিতে চায় না। ওই দুটো পরিবারই এর সামনে দাঁড়াতেই পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল নন্দিনী। আয়ুষের মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যেই। দুটো লোককে মেরে পাঠ করেছে, তার মানে ভালো ব্যাকগ্রাউন্ড আছে এই ছেলেটার। তবে কি আয়ুষের সঙ্গেও সে এরকম কিছু করবে? ও কি আমার সাথেও এরকম কিছু করতে পারে? ও আমাকে মেরে ফেলবে না তো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল আয়ুষ। এখন ভয় পাচ্ছিস কেন? ঝামেলা করার আগে ভাবতে পারতিস। নন্দিনী রেগে গিয়ে বলল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা নেই, আমার মনে হয় না ও এমন কিছু করবে। আই থিঙ্ক ও তোকে ক্ষমা করে দেবে। এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে ছেলেটা খুব একটা কেয়ার করে না। তুই ওকে চিনিস তো? যদি ও কিছু করে তবে তুই আমাকে বাঁচাতে পারবি। অনুনয় বিনয় করতে লাগলো আয়ুষ। চুপ কর আয়ুষ, আমি ওকে অতটাও চিনি না। তুই বরং বাড়ি চল, দেখি বাবা তোকে কিভাবে ডিল করে। নন্দিনী বলল। নন্দিনীর সিদ্ধান্ত নিয়েছিল যে ও ওর বাবাকে সবকিছু জানাবে, যাতে ওরা অয়নকে সামলানোর জন্য প্রিপেয়ার থাকতে পারে। অন্যদিকে শ্রীমন্তীর মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে এক দৃষ্টে দেখে চলেছিল অয়নকে। অবশেষে জিজ্ঞেস করেই ফেলল, অয়ন, এটা কার গাড়ি? কিছুদিন আগেও অয়ন শ্রীমন্তীর অফিসে এরকম একটা গাড়ি নিয়ে ওকে নিতে এসেছিল। এই গাড়িটা
অয়ন বলতে যাচ্ছিল যে এই গাড়িটা তার বন্ধুর, কিন্তু শ্রীমন্তী তাকে বাধা দিয়ে বলল, এবার এটা বলো না যে এই গাড়িটা তোমার বন্ধুর। আমি তোমার সব বন্ধুদের চিনি, এবার সত্যি কথা বলো। অয়নের গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিল। সেই মুহূর্তে ওর কাছে কোনো উত্তর ছিল না। বন্ধুদের অজুহাত দিয়ে আর কতদিনই বা মিথ্যে কথা বলবে। শ্রীমন্তী আর শ্রেয়া দুজনেই অয়নের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রেয়া ভাবছিল এই ছেলেটা মোটেও সাধারণ নয়, কিছু একটা বড়সড় ব্যাপার তো আছেই। এত সহজে এতগুলো পাওয়ারফুল লোকের সাথে মোকাবিলা করে কি করে এই ছেলেটা? সে ভিকি ভাই হোক বা রজত চৌধুরী, এমন তো নয় যে ওরা দুর্বল, বরং অয়ন যেন একটু বেশি স্ট্রং। অয়নকে কনফিউজড দেখে শ্রীমন্তী বুঝতে পারছিল যে ও এই কথাটা বাড়াতে চাইছে না, আনকমফর্টেবল ফিল করছে। আর কোথাও না কোথাও শ্রীমন্তীও সত্যি কথাটা জানতে চাইছিল না। সেই মুহূর্তে ওর কাছে ইম্পর্টেন্ট ছিল অয়নের সঙ্গ আর ওর ভালোবাসা। অয়ন, ছেড়ে দাও। যখন তুমি তোমার কথা শেয়ার করতে কমফর্টেবল হবে তখনই বলো। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। তাছাড়া এই মুহূর্তে আমার কিছু জানার নেই। শুধু তোমার সঙ্গ ছাড়া আমার আর কিছু চাই না, আদুরে গলায় বলল শ্রীমন্তী। শ্রীমন্তী, আমি কথা দিচ্ছি, সময় এলে সব বলবো। ওর কথা শুনে শ্রীমন্তী ভালোবেসে অয়নের হাতের ওপর নিজের হাতটা রাখল। ওদের এই ভালোবাসার মুহূর্তটুকু দেখে শ্রেয়ার ভারী ভালো লাগল। অয়নের সাথে শ্রীমন্তীর বিয়ে হওয়ার সময় থেকেই অয়নকে একদম পছন্দ করত না শ্রেয়া, কিন্তু এখন ও অনুমান করতে পারে অয়ন কোনো সাধারণ ছেলে নয়। ও শ্রীমন্তীকে ভালোবাসত, আবার একই সাথে নিজের সত্যিটাও আড়াল করে রেখেছিল। এরপর ওরা একটা রেস্টুরেন্টে পৌঁছল। খাবার খাওয়ার পর শ্রীমন্তী বলল, চলো কিছু শপিং করে আসি। শ্রীমন্তীর কথায় না বলতে পারল না অয়ন। ও এই 3 বছরে বড়জোর 7 থেকে 8 বার মাত্র কেনাকাটা করেছে। তোমরা যাও, আমি তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চাই না বাবা। আমি আপাতত একটা লম্বা ঘুম দিতে চাই, ব্যাস। শ্রেয়া চাইছিল শ্রীমন্তী আর অয়ন একটু একান্তে সময় কাটাক। ঠিক আছে, শ্রীমন্তী ওর দিকে চোখ টিপে বলল। এরপর ওরা শপিং করার জন্য বেরিয়ে আসে। শ্রীমন্তী অয়নের হাতের মধ্যে নিজের হাতটা জড়িয়ে নিয়ে শপিং মলে ঢুকল। এই শপিং মলটায় সব বড় বড় ব্র্যান্ড অ্যাভেলেবেল ছিল। ঢুকেই একটু অন্যমনস্ক থাকার কারণে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগলো ওদের। মহিলার চেহারা এবং পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি বেশ ধনী পরিবার থেকে এসেছেন। সেই মহিলা ওদের ওপর বেশ একটু চেঁচামেচি করে চলে গেলেন সেখান থেকে। তারপর ওরা গিয়ে ঢুকল একটা নামী পোশাকের ব্র্যান্ডের স্টোরে। সেই স্টোরের লোকজন অয়নদের দেখে ধরেই নেয় যে তারা কিছু কিনতে পারবে না। ভেতরে ঢুকে একটা সুন্দর পার্সের ওপর চোখ পড়ল শ্রীমন্তীর। ওর খুব পছন্দ হলো পার্সটা। ঠিক সেই মুহূর্তে সেই মহিলাটিও এসে উপস্থিত হলেন, যার সাথে একটু আগেই ওদের ধাক্কা লেগেছিল। এসে তিনিও সেই পার্সটার দিকেই দেখতে লাগলেন। এবার ওই মহিলার সাথে শ্রীমন্তীর চোখাচোখি হয়ে গেল, আর হতেই দুজনে একে অপরের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। এবার কি নতুন ঝামেলা শুরু হবে? ওই পার্সটা শেষমেশ কে কিনবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।